ওপেন হয়েছে? হ্যালো স্টুডেন্টস, জি ম্যাম। ওপেন হয়েছে? জি ম্যাম, করছি একটু। হ্যাঁ, একটু সময় লাগবে। জি ম্যাম, হয়েছে। আচ্ছা, সো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত ডিমান্ড কার্ভ ড্র করেছিলাম। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সাপ্লাই কার্ভ। হ্যাঁ, ডিমান্ড কার্ভটা কি ছিল? ডিমান্ড কার্ভটা ছিল হচ্ছে কনজিউমারের দিক থেকে আমরা দেখব যে আপনাদের ডিমান্ড শিডিউল দেওয়া থাকলে ডিমান্ড কার্ভ ড্র হবে, এবং ডিমান্ডের সাথে ল অফ ডিমান্ড যেটা বলেছি আমরা সেই অনুযায়ী আমরা দেখেছি যে ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড শিফট হয়, কারণ প্রাইসের সাথে কোয়ান্টিটি ডিমান্ডের একটা নেগেটিভ রিলেশন অথবা ইনভার্স রিলেশন, এবং কি কি কারণে আপনার ডিমান্ড কার্ভ চেঞ্জেস হয় এটাও আমরা দেখেছি। এটা ছিল আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত। আজকে আমরা সাপ্লাই কার্ভটা শুরু করব। ডিমান্ড কার্ভ যেরকম কনজিউমারের অ্যাঙ্গেলে দেখতে হয়, সাপ্লাই কার্ভটা ঠিক সেভাবে দেখতে হবে প্রডিউসারের দিক থেকে। আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। হ্যাঁ, সাপ্লাই কার্ভটা দেখতে হবে প্রডিউসারের অ্যাঙ্গেলে। প্রডিউসার কি চিন্তা করে? প্রডিউসার চিন্তা করে যে আমার যখন কোনো কিছুর প্রোডাকশন আমি তখনই ভালো করব যখন এটার প্রাইসটা বাড়তে থাকবে, আর যদি প্রাইসটা লোয়ারের দিকে থাকে তাহলে আমার এটার প্রোডাকশন করে কিন্তু লাভ নাই। সো প্রোডাকশনের অ্যাঙ্গেলে সাপ্লাই কার্ভটাকে দেখতে হবে, এবং সাপ্লাই কার্ভ সবসময় প্রাইস এবং কোয়ান্টিটির সাথে একটা পজিটিভ রিলেশন থাকবে। আগে আমরা দেখি যে ইফ এ ফার্ম সাপ্লাইস এ গুড, তাহলে ফার্মটা কি কি করে। দেখা যাচ্ছে জি স্টুডেন্টস, ম্যাম। দেখা যাচ্ছে। আচ্ছা, কি বলেছে? ওরা চিন্তা করে এভাবে, দ্য ফার্ম হ্যাজ দ্য রিসোর্সেস এন্ড টেকনোলজি টু প্রডিউস ইট। আমার কি এটা তৈরি করার জন্য যথেষ্ট রিসোর্স অথবা যথেষ্ট আমার টেকনোলজি আছে কিনা। কারণ আমার যদি রিসোর্স না থাকে, রিসোর্স কি হতে পারে? ওই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশনের রিসোর্স গুলো চিন্তা করেন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এগুলো যদি না থাকে তাহলে কি একটা ভালো প্রোডাকশন হবে? না ম্যাম। জি না ম্যাম। হবে না। আবার মনে করেন আপনি এমন কোন একটা জিনিস প্রোডাকশন করলেন যেটা আপনার সবকিছুই আছে, প্রোডাকশন করলেন এমন কোন একটা জিনিস, কিন্তু সেটা কেনার মতো তেমন মার্কেটে কেউ নাই, তাহলে কি আপনার প্রফিট হবে? না ম্যাম। হবে না। জি না ম্যাম। হ্যাঁ, মোট কথা আপনি আপনার ইচ্ছা মতো সবকিছু প্রোডাকশনও করতে পারবেন না, আর আবার আপনার যদি সেই প্রোডাকশন করার যথেষ্ট রিসোর্স টেকনোলজি না থাকে সেটাও আপনি করতে পারবেন না। তাহলে সাপ্লাই অ্যাঙ্গেলটা হচ্ছে যে হ্যাজ দ্য রিসোর্সেস অ্যান্ড টেকনোলজি টু প্রডিউস ইট, ক্যান প্রফিট ফ্রম প্রডিউস ইট অ্যান্ড প্ল্যানস টু প্রডিউস ইট অ্যান্ড সেল ইট। এই কন্ডিশনগুলো আপনার ফার্মে থাকতে হবে। এখন সাপ্লাই কার্ভের লটা কি বলছে সেটা একটু দেখে ফেলি। লটা বলছে other things remaining the same, দেখা যাচ্ছে জি ম্যাম। জি ম্যাম, দেখা other things remaining the same, the higher for the price of a good, the greater is the quantity supplied. ঠিক ডিমান্ডের যে শিডিউলটা ছিল, the higher the price of a good, the lower the quantity demanded, তাই না? মনে আছে? জি। হ্যাঁ, জি ম্যাম। তাহলে সাপ্লাই কার্ভের ক্ষেত্রে হয়ে যাবে অপোজিট, এটা হয়ে যাবে একটা পজিটিভ, প্রাইসের সাথে কোয়ান্টিটি সাপ্লাই এটার একটা রিলেশন হবে যেটা পজিটিভ, মানে প্রাইসও বাড়বে, কোয়ান্টিটি সাপ্লাইটাও বাড়বে। তো এটার ক্ষেত্রে আমাদের যে শিডিউলটা থাকবে সেখান থেকে আমি যদি একটা কার্ভ পাই সেটা হবে আপওয়ার্ড স্লোপ। দেখতে পাচ্ছি সবাই? জি ম্যাম, দেখা যাচ্ছে। জি ম্যাম, হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে এখানে আমাদের ঠিক ডিমান্ড কার্ভে যেভাবে আমরা ডিমান্ড কার্ভের শিডিউল দেওয়া ছিল সেখান থেকে আমরা ড্র করেছিলাম, হ্যাঁ, এই শিডিউল, এবং নতুন একটা প্রাইস থাকার কারণে কোয়ান্টিটি কি কি চেঞ্জেস হলো, তাতে করে ডিমান্ড কার্ভ কিভাবে শিফট হয়েছিল সেটা আমরা পড়েছিলাম, তাই না? এবং ডিমান্ড কার্ভ আপনার ডান দিকেও শিফট হতে পারে, বাম দিকেও শিফট হতে পারে, মানে আউটওয়ার্ড শিফট হবে যদি আমার ডিমান্ড কার্ভটা বেড়ে যায়, আবার রাইটওয়ার্ড শিফট হবে যদি আমার ডিমান্ড কার্ভটা কমে যায়। ঠিক সেভাবে সাপ্লাই কার্ভ যখন আপনি ড্র করবেন সাপ্লাই কার্ভের শিডিউল থেকে, তখন আমরা এরকম একটা সাপ্লাই কার্ভ পাবো।
আপওয়ার্ড, এখানে প্রাইস এবং এখানে কোয়ান্টিটি। তার মানে প্রডিউসারের অ্যাঙ্গেলে আমি বলবো যখন একটা কমোডিটির প্রাইস বাড়তে থাকবে, এই যে প্রাইসগুলো বাড়ছে, প্রাইসগুলো কিভাবে বাড়ছে, প্রথমে ছিল 50 টাকা 50 পয়সা, এরপরে হয়েছে 1 টাকা, এরপরে 1.5 টাকা, এরপরে 2 টাকা, এরপরে 2.5 টাকা। আমি জাস্ট আমাদের এক্সাম্পলটা আমাদের বাংলাদেশি টাকায় বলছি। আমার কোয়ান্টিটি সাপ্লাই বেড়ে যাচ্ছে, যখন 50 পয়সা তখন জিরো ছিল, যখন 1 টাকা হয়ে গিয়েছে তখন 6 ইউনিট, রাইট? যখন 1.5 টাকা হয়েছে তখন 10 ইউনিট, বাড়ছে, দুটোই বাড়ছে, এবং এর জন্য আমাদের সাপ্লাই কার্ভটা আপওয়ার্ড। সো এতটুকু বোঝা গিয়েছে? জি জি ম্যাম। ওকে। সো এখন ঠিক যেভাবে আমাদের ডিমান্ড কার্ভ শিফট হচ্ছিল বা চেঞ্জেস হচ্ছিল, তার ফ্যাক্টরস গুলো ছিল, ওই ফ্যাক্টরস গুলো সাপ্লাইয়ের ক্ষেত্রে কাজ করবে। The price of factors of production, the prices of related goods, expected future price, the number of suppliers, technology এবং state of nature. এখানে যেটা বলছে আমাদের ডিমান্ড কার্ভ, যেভাবে আমরা দেখেছিলাম প্রাইসেস অফ ফ্যাক্টরস অফ গুডস গুলো বাড়ার কারণে ডিমান্ড কার্ভ শিফট হচ্ছে, সাপ্লাই কার্ভের ক্ষেত্রে সেগুলো হবে একই ব্যাখ্যা। জাস্ট পার্থক্যটা হচ্ছে যে আপনার ডিমান্ডের সাথে রিলেশনটা হবে প্রাইসের সাথে নেগেটিভ, এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে হবে প্রাইসের সাথে পজিটিভ। তো এই ব্যাখ্যাগুলো আমরা ডিটেলস ডিমান্ডে যেভাবে পড়েছিলাম, সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনারা একটু এটা পড়বেন। এটা ডিটেলস আমি গেলাম না, একই ধরনের রিজন, খালি ব্যাখ্যাটা হবে। পার্থক্যটা হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে প্রডিউসার চিন্তা করবে আমার প্রাইস বাড়ার টেন্ডেন্সি যখন হবে তখনই আমার সাপ্লাইটা আমি বাড়িয়ে দেব। সো এখন ঘটনা হচ্ছে এটা হচ্ছে একটু যেভাবে আমার ডিমান্ড কার্ভ চেঞ্জ হয়েছিল ঠিক সেভাবে সাপ্লাই কার্ভও চেঞ্জ হবে, কারণ যদি নতুন আমার একটা প্রাইস থাকে, সেই প্রাইসের কারণে সাপ্লাই কি পরিমাণের পরিবর্তন হলো। এটা এখানে রাইট অ্যারো দিয়ে দেখাচ্ছে, এটা কি রাইট অ্যারো দিয়ে দেখালে এটা কি মনে হবে, এটা হবে আউটওয়ার্ড শিফট, তার মানে সাপ্লাই কার্ভটা বেড়েছে। ঠিক আছে, মনে করেন টেকনোলজি যদি একটা রিজন থাকে, এটা ডিমান্ড কার্ভেও ছিল। আপনি যিনি যিনি প্রোডাকশন করছেন পাউরুটি, তিনি যদি 10 জন এমপ্লয়িকে দিয়ে প্রোডাকশনটা করেন ম্যানুয়ালি, তাহলে সারাদিনে হয়তো উনি 70টা পাউরুটি তৈরি করতে পারেন। এখন ওনার ফ্যাক্টরস অফ প্রোডাকশনের টেকনোলজিটাকে উনি বাড়িয়ে দিলেন, আগে ম্যানুয়ালি করতেন, এখন হচ্ছে মেশিন নিয়ে এসছেন। এখন মেশিন দিয়ে যখন উনি করবেন তখন অটোমেটিক আপনার 70টা পাউরুটির জায়গায় কিন্তু 100টা পাউরুটি আরো বেশি হবে, হবে না? জি ম্যাম, হবে। হবে। তো তার মানে টেকনোলজিটাকে ইনক্লুড করার কারণে তার সাপ্লাই কার্ভটা দেখেন এই যে রাইটওয়ার্ড শিফট হয়েছে। আবার অপোজিট চিন্তা করেন, তার হচ্ছে আগে টেকনোলজিক্যাল একটা রিসোর্স অ্যাভেলেবেল ছিল, এখন কোনো কারণে সেটা কমে গিয়েছে, তাহলে কিন্তু এই সাপ্লাই কার্ভটা এদিকে চলে আসবে, আপওয়ার্ড হয়ে না হয়ে এটা ইনওয়ার্ড শিফট হয়ে যাবে। স্টুডেন্ট বুঝতে পারছি? জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা এতটুকু পর্যন্ত আগে বলেন, বোঝা গেল কিনা সবাই একটু? তাহলে এখন আমরা একটা ইকোনমিতে আমি ডিমান্ড কার্ভ কিভাবে তৈরি হয়, যেটা কনজিউমার অথবা যে আমরা যারা হচ্ছে ভোক্তা, হ্যাঁ, তাদের অ্যাঙ্গেলে এটা করছি। আমরা দেখব যে যখন একজন কনজিউমার চিন্তা করে, সে চিন্তা করে আমার কোনো একটা কমোডিটির প্রাইস আমার কাছে যদি যখন হাই হবে, আমার ডিমান্ড সেটার প্রতি কম হবে, এই জন্য একটা ইনভার্স রিলেশন হয়ে ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং হয়। ঠিক এই জিনিসটা ডিমান্ড কার্ভটা আবার শিফট হবে যখন আমার কিছু ফ্যাক্টর এর উপর ডিপেন্ড করবে, তখন আমার ডিমান্ড কার্ভটা শিফট হবে। একইভাবে প্রডিউসার চিন্তা করে আমার যদি কোনো একটা কমোডিটির প্রাইস বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার মানে আমি এটা বাড়িয়ে দিব। আপনারা মনে করেন দোকানে গিয়ে অনেক কিছু খান, ধরেন ফর এক্সাম্পল আমি যদি বলি পছন্দ করেন আপনারা কি, মনে করেন বার্গার, শর্মা, এগুলো। তো এখন প্রডিউসার দেখবে যে আপনার এলাকায় এইটার টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে, খাওয়ার টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে, প্রাইসও বেড়ে যাচ্ছে, তখন সে কি করবে? আগে হয়তো সে সারাদিন 30টা বার্গার বিক্রি করতো, এখন সে কি করবে? এটাকে আস্তে আস্তে কি করবে? 40টা করবে নাকি 15টা করবে? 40টা করবে। 40টা করবে। ভেরি গুড। তাহলে সাপ্লায়ার এভাবে চিন্তা করবে, আর কনজিউমার চিন্তা করবে বেড়ে যাচ্ছে, তাহলে হয়তো আমার এখন ডিমান্ড কমিয়ে আমি হয়তো 2টা বার্গার খেতাম, সেটা আমি 1টা করব।
এইভাবে মার্কেটে কি হয়, ডিমান্ড এবং সাপ্লাই কার্ভের সাথে ইন্টারেকশন হয়। ইন্টারেকশন মানে একজনের সাথে আরেকজনের সম্পর্ক হয়। সম্পর্কটার মাধ্যমে কি হয়, মার্কেটে ফাইনালি প্রাইস ডিটারমাইন্ড হয়, যেটা আমাদের আজকের নতুন টপিক। একটা তো ছিল সাপ্লাই এবং ডিমান্ড কার্ভ, যেটা আমরা লাস্ট ক্লাস থেকে পড়ছিলাম, সেটা শেষ। আর এখন যেটা আমাদের মার্কেট ইকুইলিব্রিয়াম। দেখা যাচ্ছে স্টুডেন্টস? হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। একে বড় করবো কিভাবে? ম্যাম ওই যে প্লাস চিহ্নে ক্লিক করুন। প্লাস চিহ্নটাই তো ওদিকে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখা যায়। জি ম্যাম। মার্কেট ইকুইলিব্রিয়াম প্রাইসটা কিভাবে বের করব সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে ভালো করে। মেইনলি এই যে আমাদের মার্কেটে যে প্রাইসটা ডিটারমাইন হয়, সেটা বোঝার জন্যই কিন্তু সাপ্লাই ডিমান্ডের কনসেপ্টটাকে জেনারেট করা হয়েছে। কারণ মার্কেটের ইন্টারেকশনের কারণেই আমাদের অ্যাক্টিভিটিস গুলো ফাইনালাইজ হয়। দেখেন, আপনি ধরেন একটা বইয়ের দোকানে গিয়েছেন, আপনি বই কিনবেন, আপনার একটা নিজস্ব বাজেট আছে। দোকানদার আপনাকে যতই বলুক এই বইটার দাম 300 টাকা, আপনি কিন্তু 300 টাকায় রাজি হবেন না। হবেন? হবেন না। আপনি আপনার মতো প্রাইস বলবেন। এখন দোকানদার হয়তো বা সেটাতে রাজি নাও হতে পারে, আরেকজন কাস্টমার যখন বলবে সেটাও কিন্তু দোকানদার রাজি নাও হতে পারে। বাট সে দেখবে যে বিভিন্ন ডিমান্ড যে তৈরি হলো, এটার সাথে ওর যে একটা প্রাইস, এটা কোনটা দিলে ঠিক হবে। এইভাবে ইন্টারেকশন গুলো হয়। তখন দেখা যাচ্ছে কি, হয়তো আপনি একটা বার্গেন করছেন, সে একটা বার্গেন করছে, এই বার্গেনিং করতে করতে একটা জায়গায় গিয়ে তো জিনিসটা সেল হয়, হয় না? হয় কি না? জি ম্যাম। জি ম্যাম। হয়। সেই যে যে জায়গায় ডিটারমিনেশনটা ফাইনালাইজ হলো, সেটাকেই বলছি আমরা মার্কেট ইকুইলিব্রিয়াম, ভারসাম্য। এবং সেখানে আমার প্রাইসটা ডিটারমাইন হবে। এই চিত্রটা একটু দেখেন, এখানে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বের হয়েছে। ইকুইলিব্রিয়াম প্রাইস মানে যে প্রাইসটা ভারসাম্য, আমার কনজিউমারও এটাতে পছন্দ করেছে, আমার সাপ্লায়ারও এটা পছন্দ করেছে। আবার অন্যদিকে আমার কতটুকু কোয়ান্টিটি, আমি 2টা বই বিক্রি করব নাকি 3টা বই বিক্রি করব, এটাও কিন্তু ফাইনালাইজ হয়েছে। একটু খেয়াল করি সবাই, দেখতে পাচ্ছি? জি ম্যাম। আচ্ছা, এগুলো আমি হ্যাঁ খালি একটু ফলো করেন কিভাবে জিনিসটা ঘটছে। এটা কি আমাদের, আমি যেটা অ্যারোটা ধরেছি, এটা কি কার্ভ? যেটা ডাউনওয়ার্ড স্লোপিং। নিচের দিকে যাচ্ছে, হুম, নিচের দিকে ডাউন। হ্যাঁ, ডাউনওয়ার্ড স্লোপিংটা কি কার্ভ? সাপ্লাই কার্ভ না ডিমান্ড কার্ভ? ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভ। আমরা জেনেছি না, ডিমান্ড কার্ভের সাথে আমার প্রাইস এবং কোয়ান্টিটির সাথে একটা ইনভার্স রিলেশনশিপ। তার মানে ডাউনওয়ার্ডটা হবে কোনটা? ডিমান্ড কার্ভ। আর একটু আগে জানলাম প্রোডিউসার কি বলছে, প্রাইসের সাথে কোয়ান্টিটির একটা পজিটিভ বা কি একটা কমন রিলেশন। হ্যাঁ, পজিটিভ। পজিটিভ মানে কি, একটা ভেরিয়েবল বাড়লে আরেকটা আরেকটা বার। ভেরিয়েবল বাড়বে। আর ইনভার্স বা নেগেটিভ হচ্ছে একটা ভেরিয়েবল বাড়লে আরেকটা ভেরিয়েবল কমবে। এই তো আমরা জেনেছি, রাইট? জি ম্যাম। তাহলে এই ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভ, যেটা আমাদের এর আগের শিডিউল গুলাতে ছিল, সেম শিডিউল, ডিমান্ডের এই শিডিউল এবং সাপ্লাইয়ের জন্য এই শিডিউল দিয়ে যখন আমরা একটা গ্রাফে আমরা যখন প্লট করব, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস, যেটা ভার্টিক্যাল অ্যাক্সিস, এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, যেটা হরাইজন্টাল অ্যাক্সিস। দেখতে পাচ্ছি? জি মিস। জি ম্যাম দেখা যায়। ওকে, দেখেন এখানে কিভাবে করেছে। প্রাইস ইন্ডিকেটরস বলছে যে আমার প্রাইস যখন 50 পয়সা, তখন আমার কি কোয়ান্টিটি ডিমান্ড ছিল 22, আমার কম টাকা আছে, তার মানে আমি বেশি জিনিস নিব, এটাই ছিল। তো 22 দেখতে পাচ্ছি। জি হ্যাঁ ম্যাম। হ্যাঁ, বাট তখন আমার প্রডিউসার দিতে ইচ্ছুক না, তাই তার সাপ্লাই ছিল 0। ঠিক আছে। আবার যখন আমার প্রাইসটা একটু বেড়ে গেল 1 টাকা, তখন কি আমার কনজিউমার কি করবে? কম নিতে চাইবে, কারণ প্রাইস বেড়ে গিয়েছে। তখন তার কোয়ান্টিটি কমে গিয়ে 15 হয়ে গেল, রাইট? জি জি ম্যাম। বাট সাপ্লায়ার ভাববে নো, আমার প্রাইস বাড়ছে, এখন আমার আমি আরো কাস্টমার পাবো, তাই আমি আমার সাপ্লাই বাড়িয়ে দিব। সে কি করলো?
তখন তার এই দেখেন তা 1 টাকার সময় সে 6 ইউনিট সে বাড়িয়ে দিল, তাই না? জি এর আগে ছিল 0, সে করতে ইচ্ছুক ছিল না, এখন সে 6 করে ফেললো। এরপরে প্রাইস যখন আরো বাড়লো 1.5 টাকা, তখন কনজিউমার কি বললো, আমি আর খাবো না, আরো কমিয়ে দিব, সে 10 ইউনিটে চলে আসলো, রাইট? জি আর সাপ্লায়ার বলল টাকা বেড়েছে, আমি প্রোডাকশন আরো বাড়াবো, সাপ্লাই আরো বাড়িয়ে দিব, সেও করলো কি 10 টাকা, 6 থেকে 10 ইউনিট বাড়িয়ে দিল। এখন যত টাকা বাড়তে থাকবে এভাবে বাড়তে থাকবে, কিন্তু ওই যে আমি বলছিলাম যে যখন 2 টাকা হলো, 2.5 টাকা হলো, ডিমান্ড কিন্তু কমে যাচ্ছে, সাপ্লাই কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু সাপ্লাইয়ের সাথে ডিমান্ডের ম্যাচ হচ্ছে না। হ্যাঁ, ম্যাচটা কখন হবে? যখন সাপ্লায়ারও ভাববে, কনজিউমারও ভাববে হ্যাঁ এখন আমাদের ঠিকঠাক আছে, খুব বেশিও না খুব কমও না, আমার জন্য ঠিক। আবার সাপ্লায়ারও ভাববে হ্যাঁ আমি এর চেয়ে বেশি প্রাইস অফার যদি করি তাহলে আমার কনজিউমার আমি কাস্টমার আমি পাবো না। ফর এক্সাম্পল 2 ইউনিট যখন হয়েছে তখন কিন্তু সাপ্লাই প্রাইস এত আর সাপ্লাই কত বলেন তো? যখন 2 টাকা তখন সাপ্লাই কত ইউনিট? 13। যখন 2 টাকা তখন 13। এই জায়গাটা খেয়াল করেন, এই যে অ্যারোটা নিচে যখন টানবেন, আপনারা যখন এটা প্লট করবেন, এটাকে গ্রাফ পেপার ছাড়াও আপনি নর্মালি স্কেল দিয়ে টেনে টেনে সেম ইউনিট করে এটা গ্রাফ করতে পারেন। সেম ইউনিট মানে 5 ইউনিট, 10 ইউনিট, 15 ইউনিট, সেম ইউনিট, অথবা 1 2 3 4 5 সেম ইউনিট, 2 4 6 8 10 সেম ইউনিট। বুঝতে পেরেছেন স্টুডেন্টস? জি ম্যাম। হ্যাঁ, তাহলে দেখেন যখন 2 টাকা তখন কিন্তু সাপ্লাই এদিকে কিন্তু ডিমান্ড তো এদিকে, এই পরিমাণে সাপ্লাই কি থাকবে তখন আমার, এটা আমি ব্যবহার করতে পারছি না তো এটা পড়ে থাকবে, রাইট? তো সাপ্লায়ার যদি আবার তার সাপ্লাইটা বাড়িয়ে দিয়ে বসে থাকেন, কনজিউমাররা কিনতে না চায়, তাহলে কি হয়? কি হবে বলেন? ম্যাম তাইলে তো লস হবে, লস হবে, বিক্রি হবে না। বিক্রি হবে না ম্যাম। হ্যাঁ, তো ওইটা কিন্তু সাপ্লায়াররা চাইবে না, ওরা চাইবে প্রফিটটাকে করার জন্য আমাকে তো সেল করতে হবে, রাইট? আবার দেখেন যখন অতিরিক্ত টাকা কম হয়, হ্যাঁ তখনও কি হয়, এই দেখেন সাপ্লাই কার্ভে যখন টাকাটা কম 1 টাকা, ডিমান্ড হাই কিন্তু সাপ্লাই সে করতে চাচ্ছে না এইটুক পরিমাণ, দেখেন ডিমান্ড বেড়ে আছে কিন্তু সাপ্লাই নাই, তার মানে কি মার্কেটে কনজিউমাররা আছে কিন্তু সাপ্লাই নাই, কারণ সাপ্লায়ার ভাবছে এত কম টাকায় আমি আর সাপ্লাই করব না, তার মানে এটা আমার একটা কি ডিমান্ডের জন্য একটা প্রেসার যে এই পরিমাণ সাপ্লাইটা মার্কেটে নাই। ঠিক আছে, এরকম হয় মার্কেটে, এরকম হয়। তখন যেটা হয় মার্কেট কি বলে, মার্কেট বলে এই যে আমার শর্টেজ হয়েছিল মানে সাপ্লাই কম ছিল, খেয়াল করেন এই পয়েন্টটা দেখতে পাচ্ছি স্টুডেন্ট, জি ম্যাম। এখানে আমার সাপ্লাই কম ছিল, এখানে আমার ডিমান্ড বেশি, এই গ্যাপটা আমাকে ফিল আপ করতে হবে, তার মানে সামহাও প্রাইস কম ছিল সেটাকে বাড়িয়ে উপরে আনতে হবে, সাপ্লাইও বাড়াতে হবে, সামহাও এটাকে অ্যাডজাস্ট করতে হবে। আবার যখন প্রাইসটা বেশি ছিল তখন আমার ডিমান্ড কম, দেখেন ডিমান্ড ক্রাফটের ডিমান্ড কম আর সাপ্লাই বেশি হয়ে আছে, মানুষ নাই, হ্যাঁ তখন সেটাকেও আমাকে কমাতে হবে। তখন কি হয়, এই প্রাইসটাকে পুশ আপ করতে হয়, হয় অতিরিক্ত প্রাইস হলে নিচের দিকে আসবে আর অতিরিক্ত কম প্রাইস হলে উপরের দিকে যাবে, গিয়ে আপনার যেখানে ডিমান্ড এবং সাপ্লাই এমন একটা জায়গায় ইন্টারসেক্ট করবে, ইন্টারসেক্ট মানে দুইটা ক্রস করবে, যেটাকেই বলছি আমরা মার্কেট ইকুইলিব্রিয়াম। ঠিক যেভাবে আপনারা বাজারে গিয়ে বার্গেন করেন, আপনাকে বলেছে 300 টাকার নিচে বিক্রি করবে না, আপনি বলেছেন 200 টাকা 150 টাকা ছাড়া আপনি কিনবেন না, তখন হয়তো সাপ্লায়ার বলবে হ্যাঁ ঠিক আছে 200 টাকা হলে আমি আপনাকে ছেড়ে দিব, তখন আপনিও অনেক সময় রাজি হয়ে যান, বিকজ আপনি হয়তো মার্কেটে ওই রকম বই আর পাচ্ছেন না। এইভাবে 200 টাকায় যে প্রাইসটা ফিক্সড হলো, এটাকেই বলছি আমরা ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি। বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন এই জিনিসটা হয় আসলে কিভাবে, মার্কেটের ইকুইলিব্রিয়াম প্রাইসটা যেটা আমি মুখে বললাম সেটাই আসলে মার্কেটে কিভাবে হয়, দুই ভাবে হয়।
একটা হচ্ছে প্রাইস রেগুলেটস বাইং অ্যান্ড সেলিং প্ল্যানস, আর একটা হচ্ছে প্রাইস অ্যাডজাস্ট ওয়েন প্ল্যানস ডোন্ট ম্যাচ। দুটো কথাই কিন্তু একটু আগে বলেছি আমি। রেগুলেটস কিভাবে করে, ওই যে যখন অতিরিক্ত বেশি দাম হয় এটাকে নিচে ঠেলে ঠেলে ইকুইলিব্রিয়ামের দিকে আনার চেষ্টা করে, আবার অতিরিক্ত কম প্রাইস যখন হয় তখন ঠেলে ঠেলে এটাকে প্রেসার দিয়ে ইকুইলিব্রিয়াম প্রাইসের দিকে নিতে হয়। আর প্রাইস অ্যাডজাস্ট ওয়েন প্ল্যানস ডোন্ট ম্যাচ, ওই যে আপনার প্ল্যান ছিল আপনি 150 টাকায় আপনি কিনবেন, কিন্তু এখন তো সেটা হচ্ছে না, তাই আপনাকে অ্যাডজাস্ট করতে হয়েছে, অ্যাডজাস্ট করে আপনি কি করেছেন, আপনি 200 টাকায় রাজি হয়েছেন। এবার বুঝতে পেরেছেন? জি ম্যাম। তাহলে আমি যেটা বলবো, আপনারা বাসায় গিয়ে যেটা করবেন, এই যে আমার শিডিউলটা, হ্যাঁ, এই শিডিউলটা দিয়ে এই গ্রাফটা প্লট করবেন, জাস্ট এতটুকুই করবেন। করার পরে আপনি নতুন শিডিউল নিবেন। নতুন শিডিউল কিরকম, এই যে নতুন শিডিউল, আমি আপনাদেরকে সমস্ত পেজ নাম্বার এবং কিভাবে করবেন সব বলে দিব। নতুন শিডিউল মানে ঠিক যেভাবে ডিমান্ড এবং সাপ্লাই কার্ভ চেঞ্জ হয়েছিল, মনে আছে? জি। হ্যাঁ, আমাদের ডিমান্ড কার্ভ শিফট হয়েছিল কারণ কি, আমাদের প্রাইসটা কি কি ছিল, চেঞ্জেসটা কি ছিল? চেঞ্জেসটা ছিল হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড, প্রাইস কিন্তু সেম ছিল, ঠিক আছে? তাহলে এখন আপনি সেইভাবে যেভাবে আপনার ডিমান্ডের নতুন শিডিউল ছিল সেই নতুন শিডিউলটা দিয়ে আপনি ইকুইলিব্রিয়াম প্রাইসে বসান, হ্যাঁ, অথবা আমাদের বইয়ে যে শিডিউলটা আছে সেভাবে বসান, দেখবেন ইকুইলিব্রিয়াম প্রাইসটা এবং কোয়ান্টিটিটা চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে একটু দেখি, এটা যদি একটু খেয়াল করেন, এই যে ব্লু যে লাইনটা ডিমান্ড কার্ভ এবং ব্লু যে লাইনটা সাপ্লাই কার্ভ, এটা ছিল আমাদের প্রথম ইকুইলিব্রিয়াম প্রাইস, যেটা একটু আগে বলেছি। আমার 1.5 টাকায় আমার ইকুইলিব্রিয়াম প্রাইসটা ফিক্সড হয়েছে এবং কোয়ান্টিটি ফিক্সড হয়েছে 10 ইউনিট, ঠিক আছে? জি ম্যাম। এখন আমার কোনো কারণে চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, অরিজিনাল থেকে নিউ ডিমান্ড তৈরি হলো, হ্যাঁ, অরিজিনাল ছিল এইটা আর নিউ হয়েছে এইটা। এটা যখন আপনি প্লট করবেন তখন দেখবেন ডিমান্ড কার্ভ এখান ব্লু থেকে রেডে চলে গিয়েছে, ঠিক আছে? ব্লু থেকে রেডে যখন চলে যাবে তখন দেখেন আমার সাপ্লাইয়ের কিন্তু পরিবর্তন হয় নাই, তাহলে আমার নতুন ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটিটা পরিবর্তন হয়ে গিয়েছে। আগে ছিল 1.5 টাকা, এই যে এই পয়েন্টটা সবাই দেখতে পাচ্ছি, জি ম্যাম, দেখা যায়। আগে ছিল 1.5 টাকা আর আমার কোয়ান্টিটি ছিল 10, এখন হয়ে গেল সাপ্লাই কার্ভ সেম আছে, ডিমান্ড কার্ভ শিফট হয়ে গিয়েছে, তাহলে আমার এটা কোথায় ইন্টারসেক্ট করলো, এই জায়গায়। এই জায়গায় প্রাইস কি, 2.5 টাকা। এই জায়গায় কোয়ান্টিটি কি, 15 টাকা। তাহলে এটা কি, এটা তাহলে আমার কি হলো, আমার ডিমান্ড কার্ভ শিফট হওয়ার কারণে আমার কি হয়ে গেল, আমার ইকুইলিব্রিয়াম প্রাইস এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি পরিবর্তন হলো। কি পরিবর্তন হলো, আমার 10 ইউনিট থেকে 15 ইউনিট, 5 ইউনিট পরিবর্তন হয়েছে। আর প্রাইস কি হয়েছে, 1.5 টাকা থেকে 2.5 টাকা, তাই না? কতটুকু এটা, 1 টাকা বৃদ্ধি পেয়েছে। 1 টাকা বৃদ্ধি পেয়েছে। তার মানে কি, ডিমান্ড তৈরি হয়েছে নতুন, তাই ইউনিট আমার চেঞ্জ হয়েছে এবং প্রাইস ইকুইলিব্রিয়াম আমার প্রাইসটাও চেঞ্জ হয়েছে। এটা মার্কেটের ডিমান্ড শিফটের মাধ্যমে হলো। ঠিক একইভাবে সাপ্লাই শিফট হতে পারে, হ্যাঁ, সাপ্লাই, এই দেখেন সাপ্লাই, দেখতে পাচ্ছি স্টুডেন্টস? জি ম্যাম, দেখা যায়। আচ্ছা, আমার অরিজিনাল একই দেখেন আমাদের বইয়ের এক্সপ্লেনেশনে কিন্তু বারবার এটাই বলছে, আমাদের অরিজিনাল শিডিউলটা কিন্তু সেম আছে, যে আমার 1.5 টাকা ইকুইলিব্রিয়াম প্রাইস, 10 ইউনিট আমার হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। এবার আমার ডিমান্ড কার্ভ ঠিক আছে, সাপ্লাই কার্ভ কোনো কারণে বেড়ে গেছে, তাই না? ওই যে একটু আগে আমরা এক্সাম্পল দিচ্ছিলাম, এমন হতে পারে টেকনোলজি বেড়ে গেছে, এমন হতে পারে প্রডিউসার দেখছে যে সামনে আমার এই প্রোডাকশনের ডিমান্ড তৈরি হবে, তাহলেও কিন্তু সাপ্লাই কার্ভ চেঞ্জ হবে, হ্যাঁ। যে কারণেই হোক সাপ্লাই কার্ভটা চেঞ্জ হয়েছে, তখন কি হবে, ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যাবে। দেখেন সাপ্লাই কার্ভটা বেড়ে গিয়েছে, তাতে করে কি হয়েছে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কত হলো,
15 15 ইকুইলিব্রিয়াম প্রাইস কত হলো 1 টাকা। সো এইভাবে কিন্তু আমাদের ডিমান্ড কার্ভ, সাপ্লাই কার্ভ অরিজিনাল থেকে নিউতে গেলে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি কি পরিবর্তন হয় এবং কিভাবে হলো সেটা বোঝানো যাবে। যাবে তো? জি ম্যাম যাবে। যাবে। এখন আমি যেটা বলবো, বাসায় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের যে অরিজিনাল যে শিডিউলটা ইকুইলিব্রিয়ামের, এই যে পেজ নাম্বার 66, পেজ নাম্বার 66, এখানে এই শিডিউলটাকে প্লট করলে কিভাবে আপনি ইকুইলিব্রিয়াম প্রাইসটা বের হলো সেটা দেখা এবং সেটা বের করে নিয়ে আসা, তাহলে আপনাদের জন্য করাও সুবিধা হবে। এবং তারপরে কি করবেন, নিউ একটা ডিমান্ড এবং নিউ একটা সাপ্লাই শিডিউল পেজ নাম্বার এখান থেকে নিয়ে আসবেন 68 এবং 70। এই নিউ একটা ডিমান্ড এবং নিউ একটা সাপ্লাই শিডিউল দিলে আপনার কি পরিবর্তন হলো। ঠিক আছে, এখন এই ব্যাখ্যাটার জন্য আমরা কিভাবে বুঝবো ব্যাখ্যাটা, আমি তো মুখে বলছি, আপনারা কতটুকু পড়বেন সেটা একটু বলি। বাট জি ম্যাম ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই যে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বের হলো, এটা প্রাইস কিভাবে আমাদেরকে এটা করতে সহায়তা করছে, একটা করছে আমাকে প্রাইস রেগুলেট করছে, প্রাইস অ্যাজ এ রেগুলেটর, আরেকটা করছে আমাকে প্রাইস অ্যাজ এন অ্যাডজাস্টার, অ্যাডজাস্ট করছে। এই দুটোর ব্যাখ্যা যখন আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন, সো তখনই ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটিটা কিভাবে ডিটারমাইন হলো এবং কিভাবে এটা পরিবর্তন হলো। পরিবর্তন হওয়ার জন্য নতুন করে পড়তে হবে না, ঠিক যেভাবে আপনার ডিমান্ড কার্ভ শিফট হয়েছিল, সে একই রিজন আপনি ইকুইলিব্রিয়াম ডিমান্ড এবং সাপ্লাই কার্ভে বসিয়ে দিবেন। আমরা যেভাবে ডিমান্ড কার্ভ শিফট করিয়েছিলাম ঠিক সেইভাবে আমি ইকুইলিব্রিয়ামে ডিমান্ড কার্ভটাও শিফট করাবো। সেই শিফটটা যদি এমন কোনো রিজন হয় যেটা ডিমান্ড কার্ভকে বাইরের দিকে শিফট করাচ্ছে, সেটা হবে আউটওয়ার্ড শিফট। আর কোনো এমন রিজন যদি হয় যেটা ডিমান্ড কার্ভকে ভেতরের দিকে শিফট করাচ্ছে, সেটা হচ্ছে ইনওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড শিফট। তার মানে ডিমান্ড কার্ভ বাড়তেও পারে কমতেও পারে। এই যে ছবিটা দেখছি এখানে ডিমান্ড কার্ভ বাইরের দিকে শিফট হয়েছে এবং একটা অ্যারো দেখাচ্ছে যেটাও বোঝাচ্ছে এটা বাইরের দিকে শিফট হয়েছে। অপোজিটটাই চিন্তা করেন, এই রেড ওয়ান যদি আমার অরিজিনাল ডিমান্ড কার্ভ হয় আর আমাদের ফ্যাক্টরস এর যে কোনো একটা কারণে ডিমান্ড কার্ভ যদি এই ব্লুতে চলে যায়, তাহলে এই অ্যারোটা কোন দিকে হবে? স্টুডেন্টস, ম্যাম আরেকবার যদি বলতেন। আমি বলছি আমরা ডিমান্ড কার্ভ যেরকম শিফট দেখেছিলাম, যে আমার অরিজিনাল ডিমান্ড কার্ভ ছিল ব্লু ওয়ান, আর আমার এই ফ্যাক্টরস গুলোর কারণে ডিমান্ড কার্ভ চেঞ্জ হয়ে রেড ওয়ান হয়েছিল। এটা কি ডিমান্ড কার্ভ বাইরে শিফট করেছিল? তো আমি যদি বলি রেড ওয়ান ইজ দ্য অরিজিনাল ডিমান্ড কার্ভ এবং এনি ফ্যাক্টরস অফ কারণে এই ডিমান্ড কার্ভটা শিফট হয়ে ব্লু ওয়ানে চলে গিয়েছে, তাহলে এই শিফটটা কি হয়েছে? নেগেটিভ। নেগেটিভ তো আমার রিলেশনশিপ, আমি বলছি আউটওয়ার্ড হয়েছে না ইনওয়ার্ড হয়েছে? আউটওয়ার্ড 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 তো এইটা ছিল। ভেতরের দিকে চলে গেছে। হ্যাঁ, রেড ওয়ান থেকে ব্লু ওয়ানে চলে গিয়েছে, তাহলে এটা তো তাহলে ইনওয়ার্ড। ডাউনওয়ার্ড। হ্যাঁ আর ডাউন, ইনওয়ার্ড ওই তো ইনওয়ার্ড ডাউনওয়ার্ড দুটোই জি। সেম হবে। তার মানে কি রেড ওয়ান অরিজিনাল যদি হয় আর নতুন যদি হয় ব্লু ওয়ান, তাহলে এই শিফটটা হয়েছে ডাউনওয়ার্ড অথবা ইনওয়ার্ড। এবং অ্যারোর চিহ্নটা কি হবে? এখন তো দেখাচ্ছে এইরকম, তখন অ্যারোর চিহ্নটা কিরকম হবে? দিকটা পরিবর্তন হবে। দিকটা পরিবর্তন হবে, তার মানে এটা এদিকে শিফট হয়েছে, তাই না? হুম। এই একই রিজনে আপনি যদি এই একই ব্যাখ্যাটাই ডিমান্ড কার্ভের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম প্রাইসে আপনি বসিয়ে দেন, সেম ঘটনাই ঘটবে। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম প্রাইস আমি বের করেছি, এখন ওই একই কারণে ডিমান্ড কার্ভটাকে আপনি শিফট করান, তখনও কিন্তু আপনার একই ব্যাখ্যায় চলে আসতেছে। আবার ঠিক একইভাবে আপনি সাপ্লাই কার্ভটাকে শিফট করান, একই ব্যাখ্যায় চলে আসতেছে। বুঝতে পারলেন স্টুডেন্টস? জি ম্যাম। আচ্ছা, খুব কঠিন কিছু এটা?
না ম্যাম। আচ্ছা, খুব কঠিন কিছু না। এখন আপনাদের পড়তে হবে ইকুইলিব্রিয়াম, এই শিডিউলটা বের করার সাথে সাথে প্রাইস অ্যাজ এ রেগুলেটর এবং প্রাইস অ্যাজ অ্যান অ্যাডজাস্টার এটা কিভাবে হচ্ছে, এটা পড়ার জন্য আপনারা বাসায় একটু পড়বেন। আগামীকালকে যদি বুঝতে অসুবিধা হয় শেয়ার করবেন। হ্যাঁ, এই প্যারাগ্রাফটা পড়বেন, এই ব্যাখ্যাটা, এবং প্রাইস অ্যাডজাস্টমেন্টের জন্য আপনাকে পড়তে হবে এই প্যারাগ্রাফটা। একটা প্যারাগ্রাফ পড়েন। হ্যাঁ, এ শর্টেজ ফোর্সেস দ্য প্রাইস আপ, এটা পড়েন, দেখবেন তখন এই ব্যাখ্যাটা কিভাবে এসছে আপনি বুঝতে পারবেন। সো এইটা গেল আমাদের মার্কেটে ডিমান্ড এবং সাপ্লাই কার্ভ যখন থাকবে তখন আমার ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য প্রাইস এবং ভারসাম্য কোয়ান্টিটি কিভাবে বের করব, এবং এটা কেন করতে হবে, এটা এজন্যই করতে হবে আপনারা যখন বিজনেস ট্রানজাকশন করবেন তখন কি করে প্রাইসটা ডিটারমাইন্ড হলো। আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন, আপনার সফটওয়্যারটা মার্কেটে বিক্রি যে হবে আপনাকে কিন্তু একটা একটা টার্গেট করে আগাতে হবে যে আপনি কি এই প্রাইসটা নির্ধারণ করবেন কিনা। আপনি হয়তো ভেবেছেন আমার সফটওয়্যারের ভ্যালু আমি রাখবো 1.5 লাখ, 1.5 লাখ টাকা দিয়ে কি এটা বিক্রি হবে না কি হবে, আপনি কতগুলো সাপ্লাই করবেন, এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটির কনসেপ্টটা জানার মাধ্যমে আপনারা করতে পারবেন। ঠিক আছে স্টুডেন্টস? জি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের নতুন টপিকটা আমরা শুরু করব, সেটা হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিক কথাটা যখন বলবো, ইলাস্টিক এই কথাটা দিয়ে কি মনে হয় আপনাদের কাছে? ইলাস্টিক নর্মালি আপনাদের মাথায় কোন কথাটা চলে আসে বলেন তো? এটা এভাবেই আসছে, আমরা এতদিন পর্যন্ত অনেক কিছু জেনেছি না, যে কি করে একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের রিলেশন তৈরি হয়, জেনেছি, রাইট? জেনেছি। ইয়েস ম্যাম। হ্যাঁ, আমরা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার যেটা পিপিএফ কার্ভ ওইটার মাধ্যমে জেনেছি। আরো কি জেনেছি, আমাদের বিভিন্ন রিসোর্স আছে, এই রিসোর্স গুলো আসলে কতটুকু ইউজ করলে আসলে কতটুকু কাজে দিবে। ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে জেনেছি প্রাইসের সাথে ডিমান্ডের রিলেশন, সাপ্লাইয়ের সাথে প্রাইসের রিলেশন, আবার ইকুইলিব্রিয়ামটাও দেখলাম। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে একটা ভেরিয়েবলের পরিবর্তনের কারণে আরেকটা ভেরিয়েবলের কতটুকু পরিবর্তন হলো, রেসপন্সটা কেমন হলো। হ্যাঁ, এই জিনিসটা আমরা ইলাস্টিসিটির মাধ্যমে ইকোনমিক্সে বোঝানো হয়। এটা এই জন্যই দরকার, আসলে রিলেশনশিপটা কেমন এটা জানতে হবে। তা না হলে আপনি যে পরিমাণে সাপ্লাই এবং যে পরিমাণে ডিমান্ড নিয়ে চিন্তা করবেন এটা খুব একটা সহজ আপনার জন্য হবে না। ঠিক আছে? সো এই জন্য ইলাস্টিসিটির ব্যাপারটাকে আমাদেরকে চিন্তা করতে হয়। এই ব্যাপারটা আসলে কি, মানে ইলাস্টিসিটি আসলে কি সেটা একটু আমরা আমাদের বই এখান থেকে দেখতে আমার চেষ্টা করব। এটা ডেফিনিশনটা যদি আমরা বলি সেটা এরকম যে the answer depends on the responsiveness of the quantity demanded to a change in price। তার মানে এখানে ভেরিয়েবল চলে আসলো কিন্তু প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ডেড। যদি আমি চিন্তা করি দ্য প্রাইস ইলাস্টিসিটিটা ডিমান্ডের সাথে, তাহলে আমি কি করব, এটা হচ্ছে রেসপন্সিভনেস অফ দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড টু এ চেঞ্জ ইন প্রাইস। তার মানে একটু আগে তো আমরা দেখেইছি মার্কেট ইকুইলিব্রিয়ামে যে প্রাইসের পরিবর্তনের কারণে ডিমান্ডের পরিবর্তনের কারণে হয়ে যাচ্ছে চেঞ্জটা, বাট রেসপন্সিভনেসটা কেমন এটা একটু দেখবো। এভাবে দেখেন আপনি এই ছবিটা এখানে নাই। আচ্ছা, এই যে রেখাটা, এটা কি, এটা কি কোনো কার্ভ নাকি স্ট্রেট লাইন? স্ট্রেট লাইন। আমরা ঠিক যেভাবে স্লোপ বের করেছিলাম মনে আছে, আমরা একটা কার্ভ লাইন থেকে স্লোপ বের করেছিলাম, কিভাবে বের করেছিলাম মনে আছে কারো? স্লোপ বের করেছিলাম কিভাবে? স্লোপ এই যে দেখেন
এখানে কি আমাদের মার্কেট ইকুইলিব্রিয়ামটা অরিজিনালি কোথায় দেখেন এইখানে, তাই তো, তাই না? জি ম্যাম। হ্যাঁ, এখন দেখেন এই যে আমার ডিমান্ড কার্ভটা শেপটা আর আমার এই ডিমান্ড কার্ভের শেপটা দুটো কি এক? না ম্যাম। না ম্যাম আলাদা। একরকম নয়। কারণ কি এখানে বলছে আমার আমার যে শিডিউল থাকলো সেটার উপর বেস করে আমার ডিমান্ড কার্ভটা একটু বেশি কি খাড়া বলতে পারি, স্টিপ বলতে পারি, পারি? জি ম্যাম পারি। খাড়া অথবা বেশি স্টিপ, তাই না? কিন্তু এইখানে দেখেন এটা কি একটু ফ্ল্যাট, রাইট? জি ম্যাম। হ্যাঁ, এখন আপনার শিডিউল যদি সেম থাকে বাট আপনার আপনার সাপ্লাই কার্ভ যদি সেম থাকে, আপনার ডিমান্ডের শিডিউল যদি এরকম হয় যে একটা খুব বেশি খাড়া আর একটা খুব বেশি ফ্ল্যাট, তাহলে সাপ্লাইয়ের সাথে ডিমান্ডের ইন্টারেকশন কি সেম হবে? আলাদা হবে। আলাদা হবে। কি আলাদা হবে দেখেন, এইখানে একটু খেয়াল করেন, প্রথম ছবিটাতে খেয়াল করেন। আচ্ছা, এখানে একটু দেখেন, এখানেও একটা মার্কেট ইকুইলিব্রিয়াম বের হয়েছে, তাই না? 20 টাকা আর 10 ইউনিট, তাই না? এখানে ডিমান্ড কার্ভের চেহারাটা ছিল এটা স্টিপ, বেশি খাড়া। এখানে যখন আমার সাপ্লাই কার্ভটা শিফট হলো তখন কি হয়েছে দেখেন, আমার প্রাইস 5 টাকা হয়ে গিয়েছে, ডিমান্ডের পরিবর্তন হয়েছে 2 ইউনিট 3 ইউনিট, 10 থেকে 13। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। তার মানে প্রাইসের পরিবর্তনের কারণে আমার ডিমান্ডের একটা পরিবর্তন হয়েছে যেটা 3। আবার নিচেরটাতে একটু খেয়াল করেন, নিচের যে ফিগারটা, এখানে আমার ডিমান্ড কার্ভটা কি এরকম একটু বেশি ফ্ল্যাট, রাইট? এই ডিমান্ডের ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল 20 টাকা এবং 10 ইউনিট। এখন এই ডিমান্ড কার্ভের সাথে সাপ্লাই চেঞ্জের কারণে নতুন যে প্রাইস এবং কোয়ান্টিটির পরিবর্তন হলো সেটা কি হলো, 20 টাকা থেকে 15 টাকা কমে গেছে, কিন্তু দেখেন ডিমান্ড কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, 10 থেকে 17, 7 ইউনিটস, ঠিক কি না? জি ম্যাম। তার মানে এই রেসপন্সটা বলছে এমন একটা রেসপন্স যেটা কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে, কোন কোন ডিমান্ডের ক্ষেত্রে খুব অল্প রেসপন্স করছে, যেটার চেহারা দেখেই বুঝতে পারছি, আর কোন কোন ডিমান্ডের ক্ষেত্রে অনেক বেশি রেসপন্স করছে। ঠিক আছে? ওই যে আমরিন একটু আগে বলছিল যে ছেড়ে দিলে সে নিজের জায়গায় অ্যাডজাস্ট করে যে নিতে চায়, এই যে টেন্ডেন্সিটা, এই যে টেন্ডেন্সি, এটাই হচ্ছে রেসপন্সিভনেস। তাহলে এখন আপনারা বলতে পারেন ম্যাডাম এটা মার্কেটে কিভাবে হচ্ছে? মার্কেটে এভাবেই হচ্ছে যে আপনার অনেকগুলো ডিমান্ড আছে, সেটা প্রাইসের সাথে অ্যাডজাস্ট করে খুব অল্প ভাবে, যেটা এভাবে হয়েছিল। আর কিছু ডিমান্ড আছে প্রাইসের সাথে অ্যাডজাস্ট করে এমন অনেক কঠিন ভাবে, অনেক মেজর ভাবে। এই জন্য বলছে ডেফিনিশনস অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা এইরকম। একদম নিচে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি the price elasticity of demand, দেখতে পাচ্ছি জি ম্যাম দেখা যায়। the price elasticity of demand is a unit free measure, ইউনিট ফ্রি মানে ইউনিটের জন্য চিন্তিত হতে হবে না, of the responsiveness of the quantity demanded, আপনার ডিমান্ডের কি পরিবর্তন হলো, of a good to change in its price, প্রাইসের পরিবর্তন হওয়ার কারণে, উপরের প্রাইসটা পরিবর্তন হওয়ার কারণে আমার ডিমান্ডের কি পরিবর্তন হলো, কতটুকু পরিবর্তন হলো, আর পরের ফিগারেও প্রাইসের পরিবর্তন কারণে ডিমান্ডের কতটুকু পরিবর্তন হলো। মার্কেটে এরকম অনেক প্রোডাক্ট আছে যেটার সেম পরিবর্তন হবে না। ইলাস্টিসিটির কনসেপ্ট অনুযায়ী বলছে এক একটা প্রোডাক্টের এক এক রকমের রেসপন্স আসবে, এটাই হচ্ছে ইলাস্টিসিটি। এখন আমরা গ্রাফিক্যালি যতটুকু বুঝেছি এটাকে আমরা ম্যাথমেটিক্যালি একটু বুঝবো, যেটা একটা আমাদের ফর্মুলার মাধ্যমে বোঝানো হয়েছে। দেখতে পাচ্ছি আমরা জি ম্যাম দেখা যায়। স্টুডেন্টস দেখেন, এখন আমি যে একটু আগে বলছিলাম যে আমাদের স্লোপে আমরা কার্ভ থেকে স্লোপ বের করার জন্য ট্যানজেন্ট করে একটা স্ট্রেট লাইন থেকে স্লোপ বের করেছিলাম, ঠিক সেভাবে আমরা যখন
ইলাস্টিসিটিটাকে মেজার করব, তখন আমরা আমাদের জন্য কার্ভ লাইন থাকে, আমরা সেটাকে স্ট্রেট লাইন ধরে গিয়ে করব, যাতে করে ইলাস্টিসিটি ফর্মুলাটাতে সহজে আমরা অ্যাপ্লাই করতে পারি। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে, দেখেন একটু, এই যে দেখতে পাচ্ছি। জি ম্যাম, দেখা যায়। হ্যাঁ, ফর্মুলাটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আচ্ছা, তার আগে একটু বলে দিই, ইলাস্টিসিটি আসলে অনেক রকম হয়। আমরা আপাতত জানবো দুই রকম, একটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, একটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ইনকাম, আর একটা হচ্ছে ক্রস ইলাস্টিসিটি। আমরা ক্রসটা জানবো না, আমরা শুধু প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এবং প্রাইস ইলাস্টিসিটি অফ ইনকাম জানবো। তার মানে ডিমান্ডের কি পরিবর্তন হলো, ইনকামের কি পরিবর্তন হলো। আচ্ছা, এটা দেখবো আমরা পরে, আগে ডিমান্ডেরটা দেখে নিই। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এর ফর্মুলা বলছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। তার মানে আমার অরিজিনাল একটা প্রাইস ছিল, নতুন প্রাইস, হ্যাঁ, এখান থেকে আমাকে এই পরিবর্তনটাকে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, এবং নতুন ডিমান্ড হলো, অরিজিনাল ডিমান্ড ছিল, এটাকে বলছি আমরা পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। এটা কিভাবে বের করবেন, এটা একটু আগে দেখি আমরা। স্টুডেন্টস, আমার কথা বোঝা যায়? জি ম্যাম, বোঝা যায়। আচ্ছা, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ফর্মুলা যদি বসাই, উপরে থাকবে কি পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। এখন আমার প্রথম কোয়ান্টিটি ছিল হচ্ছে এইখানে, যদি আমি দেখেন এই ফিগারটাতে, ফিগারেও দেখতে পারেন, অঙ্কেও বলতে পারেন। আপনি খাতায় একটু লেখেন, সবাই খাতায় একটু লেখেন, সবাই খাতায় একটু লেখেন। প্রথম প্রাইস, আমি ফিগার থেকেও বলবো, মুখেও বলছি, প্রথম প্রাইস ছিল আমার 20 টাকা 50 পয়সা। 20 টাকা 50 পয়সা। লিখেছেন সবাই? জি ম্যাম, লিখেছি। জি ম্যাম। আচ্ছা, নতুন প্রাইস হচ্ছে 19 টাকা 50 পয়সা। 19 টাকা 50 পয়সা। এটা খাতায়ও লেখেন, গ্রাফেও দেখেন, 20 টাকা 50 পয়সা এখানে, 19 টাকা 50 পয়সা এখানে। ঠিক আছে, এখন 20 টাকা 50 পয়সায় আমার এখানে আমার যে কোয়ান্টিটিটা ছিল, এটা কত? 9। আর 19 টাকা 50 পয়সায় আমার কোয়ান্টিটিটা কত? 11। 11। তাহলে আমার প্রথম প্রাইস কি? 20.5। নতুন প্রাইস কি? 19.5। প্রথম কোয়ান্টিটি কি? 9। নতুন কোয়ান্টিটি কি? 11। এখন এই ফর্মুলাতে কিভাবে বসাবো? পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। হ্যাঁ, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডের ফর্মুলাটা একটু লেখেন। আমার ডিমান্ড পরিবর্তন হয়েছে কি? 9 থেকে 11। কত? এটা কত, কতটুকু পরিবর্তন হলো? 9, 10, 11, তাই না? এখন এটা ফর্মুলাতে কিভাবে বসাবে? পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, এটা মানে হচ্ছে এই যে এটা দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখা Yes, যায়। miss. হ্যাঁ, তাহলে আমার পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডে হবে এই এই সূত্রটা, যেটা প্রথমে আমার চেঞ্জ ইন কোয়ান্টিটি মানে কত? 2, রাইট? জি ম্যাম, জি ম্যাম। আর 9 থেকে 11 আমার যে এভারেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি কত? এভারেজ কিভাবে বের করে? দুটো ফিগার যদি দেওয়া থাকে, যোগ করে 2 দিয়ে ভাগ। হ্যাঁ, তাহলে 9 প্লাস 11 ডিভাইডেড 20 বাই, ম্যাম 10। তাহলে 10, এটা বের হলো। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডের ফর্মুলায় বসিয়ে দেন। এখানে আপনি পার্সেন্টেজ করতে গেলে আবার কি করতে হবে? 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমার উপরে কত আসছে? 2। নিচে কত আসছে? 10 ইন্টু 100 কত? ম্যাম ওই 20%। 20%।
স্টুডেন্ট সবাইকে এটা বুঝতে পারলাম? জি ম্যাম। সবাই। তাহলে আমার এই যে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, এটা আমরা বের করলাম। কিভাবে বের করলাম? আমার এখানে বসাতে হবে আরেকটা ফর্মুলা, সেটা কি আমার চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই অ্যাভারেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ইনটু 100 হয়ে গেল। ঠিক একইভাবে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস বের করেন। আমার প্রাইস কি পরিবর্তন হয়েছে? 20 থেকে 19, কত পরিবর্তন হলো? 1। আপনার অ্যাভারেজ কত হলো? 40, 20 হবে। 20। তাহলে 1 ডিভাইডেড বাই 20 ইনটু 100 কত? 5%। আচ্ছা, তাহলে আমার এই এখন আমার দুটো ফিগার পেয়ে গিয়েছি। উপরের ফিগার কত পেয়েছি? 20%। নিচের ফিগার কত পেয়েছি? 5%। তাহলে এটা বসালে আমার কত আসছে? 4%। তাহলে এটাই হচ্ছে আমার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। বোঝাতে পেরেছি জি ম্যাম। স্টুডেন্টস সবাই? অনেক কথা বলে ফেলেছি, আমি একটু রেস্ট নিব। স্টুডেন্টস বাকিরা একটু খাতায় করেন তো, দেখি আপনারা পারেন কিনা, এবং কারো অসুবিধা হলে সেটা আমরা শেয়ার করব। তখন আমরা কিরকম চিত্র পাই সেটা দেখেছি, এবং এটা কনকেভ টু দা অরিজিন, এই কথাটার মানে হচ্ছে আমার এই অরিজিন হচ্ছে 0, এটা থেকে আমার রেখাটা হচ্ছে বহির্মুখে এমন ভাবে যেটা কনকেভ হয়ে আছে, তাই না? এখন এই জিনিসটাও কিন্তু ইলাস্টিসিটি বা মার্কেট ইকুইলিব্রিয়াম যত রকমের সম্পর্ক দেখছি আমরা, সেটাতে আমরা দেখছি যে আমাদের গ্রাফিক চিত্রটা কেমন, খাড়া নাকি হরাইজন্টাল, এখানে দেখাচ্ছে কনকেভ না আসলে কিরকম। যদি এমন হয় কনকেভ, তাহলে সেই সম্পর্কটা আমার এফিসিয়েন্সি এবং অপরচুনিটি কস্টের সাথে কিরকম হবে, এবং যদি এরকম কনকেভ না হয় একটা স্ট্রেট লাইন হয় তাহলে কেমন হবে। সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি অপরচুনিটি কস্ট মানে কি। অপরচুনিটি কস্ট মানে ছিল এই যে আমার একটা জিনিস বাড়ছে তখন আমার একটা জিনিস ছেড়ে দিতে হচ্ছে, এটাই ছিল অপরচুনিটি কস্ট। তো এটা যখন আমার এরকম কনকেভ একটা বা এরকম একটা রাউন্ড একটা শেপের ফিগার থাকবে, তখন কি হচ্ছে ইনক্রিজিং হচ্ছে আমার ইনক্রিজিং রেটে, আমার মানে অপরচুনিটি কস্টটা হচ্ছে আমার ইনক্রিজিং রেটে। ঠিক এই জিনিসটা যদি এরকম কার্ভ লাইন না হয়, তাহলে যদি স্ট্রেট লাইন হয় এরকম, তাহলে কি হবে? তাহলে খেয়াল করে দেখবেন অপরচুনিটি কস্ট যেটা আমার ছেড়ে দিলে বাড়ছিল ক্রমাগত, সেটা কিন্তু স্ট্রেট লাইনের ক্ষেত্রে সমান থাকবে। তার মানে আপনি যতটুকু এখন ছাড়ছেন, এরপরে ছাড়ছেন, এরপরে ছাড়ছেন, এই দুটো সমান থাকবে, মানে সেম হবে। দ্যাট মিনস আপনার যখন প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা আপনার কনকেভ টু দ্য অরিজিন, মানে এরকম একটা ওভাল একটা শেপ থাকবে, তার ইনক্রিজিং যে অপরচুনিটি কস্ট সেটার সাথে আমার স্ট্রেট লাইন যে প্রোডাকশন পসিবিলিটি
কার্ভ থাকবে, সেটার অপরচুনিটি কস্টের যে পার্থক্য থাকবে সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো আজকে আমার মনে হয় একদিনে বেশি হয়ে যাচ্ছে, অল্প একটুই বাকি আছে আমাদের। আগামীকালকে এটা আমি শেষ করে দিয়ে আমার সিলেবাস রিক্যাপ করে ফেলবো। হ্যাঁ, সো এতটুকু থাক আজকে তাহলে স্টুডেন্টস। একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটার একটা গ্রাফিক্যাল যে বর্ণনা, এটা দিয়ে বোঝাতে হবে আপনাকে। আবার আপনার ম্যাথমেটিক্স তো আমি বেশি পড়াইনি, শুধু একটা পড়ালাম, তাই না? তো ওইটা ছাড়া যদি আরো থাকে টুকটাক, সেটা আমি পড়িয়ে দিব কালকে, খুব বেশি নাই। বাট এটাও খুব সিম্পল, ফর্মুলাতে ফেলে দিবেন, ফর্মুলাতে ফেলে দিয়ে সেটাকে আপনারা বের করবেন। পারবেন তো? পারবেন তো? হ্যাঁ, ঠিক আছে।